আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্থিতিবিদ্যা। এটি হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। তো আমরা কয়েকটা ফর্মুলার মাধ্যমে এই অধ্যায়টি শেষ করব। আমাদের এখানে 8টি ফর্মুলা আছে, তো আমরা শুরু করি আমাদের ফর্মুলাগুলো। তো প্রথম ফর্মুলা হচ্ছে যে বিশেষ ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার সংক্রান্ত। তো আমরা কি করব, আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে এগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা সলভটা করব। ও পিথাগোরাসের উপপাদ্য আমরা অবশ্যই সবাই জানি, আমরা নবম দশম শ্রেণীতে অবশ্যই আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমরা পড়েছি। তো আমরা শুরু করি। আমাদেরকে বলছে যে আর সমান 15 নিউটন এবং পি ও কিউ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি 25 নিউটন হলে বলদ্বয় নির্ণয় করো। তো আমাদেরকে লব্ধি দিল 15 নিউটন, পি ও কিউ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি দিল 25 নিউটন এবং আমাদেরকে বলছে যে বলদ্বয় নির্ণয় করতে। তো আমরা কি করব, আমরা খুব সুন্দরভাবে সমাধানটা করে ফেলব। তো সমাধানটা করে ফেলার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে কী দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে যে পি প্লাস কিউ সমান 25 নিউটন, কারণ আমরা জানি বৃহত্তম লব্ধি হচ্ছে পি প্লাস কিউ। আর এখন আমরা কী করবো, আমরা চিত্রটা এঁকে নেব। তো ধরলাম যে আমাদের পি বলটা এদিকে ক্রিয়ারত আছে, আমাদের কিউ বলটা এদিকে ক্রিয়ারত আছে। যেহেতু আমাদের বৃহত্তম লব্ধি, তো আমাদের লব্ধি অবশ্যই একটা বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের লব্ধি। আর এখন আমরা কি করব, আমরা আমাদের কিউ বলটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসব। আমাদের কিউ বলটাকে এইদিকে নিয়ে আসলে আমাদের কি হবে দেখো, এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করব। তো পিথাগোরাস উপপাদ্য কী হবে দেখো, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার, বা কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, और কিউ প্লাস পি इंटू কিউ माइनस पी इक्वल आर स्क्वायर, और কিউ माइनस पी এই যে আর স্কোয়ার, আর আমাদেরকে দিল কত নিউটন, 15 নিউটন। তো 15 স্কোয়ার, আর আমাদের কিউ প্লাস পিটা আমরা পেয়েছি 25 নিউটন। ফলে আমাদের কিউ মাইনাস পিটা আমরা সমাধান করে পাবো 9 নিউটন। এখন আমাদেরকে তো বলটা নির্ণয় করতে বলছে, বলদ্বয়। আমরা কিউ প্লাস পি আমাদেরকে দেওয়া আছে, আর আমরা কিউ মাইনাস পি বের করলাম। সো আমরা সাইডে দিয়ে আমাদের বলদ্বয় নির্ণয় করি। তো আমরা কিউ প্লাস পি পেলাম 25, আর আমরা কিউ মাইনাস পি বের করে নিলাম 9 নিউটন। তো আমরা যদি প্লাস করি, আমরা 2কিউ সমান পেলাম 34, সো কিউ সমান 17 নিউটন। আর আমরা যে কোনো একটা সমীকরণের মান বসালে আমরা পাবো পি সমান 8 নিউটন। তো আশা করি প্রথম ফর্মুলাটা তোমরা বুঝে ফেলেছ। এখন আমরা ফর্মুলা 2 নিয়ে আলোচনা করব। ফর্মুলা 2 হচ্ছে লব্ধির দিক অপরিবর্তিত থাকা সংক্রান্ত। এখন আমরা একটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে কোনো বিন্দুতে 2p ও কিউ মানের দুটি বল ক্রিয়ারত আছে। যদি কিউ সমান 3p হয় এবং প্রথম বলটির মান দ্বিগুণ করলে দ্বিতীয় বলটির মান 6 একক করে বৃদ্ধি পায়, তবে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। কিউ এর মান নির্ণয় করো। তো আমাদেরকে বলছে কিউ এর মান নির্ণয় করতে, তো আমাদের লব্ধির দিকটা কী থাকবে, অপরিবর্তিত থাকবে। এই ম্যাথগুলো খুবই সহজ নিয়মে আমরা করব। তো আমি এই ম্যাথগুলোর একটা নাম দিয়েছি, ম্যাথগুলো হচ্ছে লাভ ম্যাথ। কী ম্যাথ? লাভ ম্যাথ। খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিলেই পারবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, যে আমরা ধরলাম যে আমাদের এই বিন্দুতে পি বলটা ক্রিয়ারত আছে। পি বলটা হচ্ছে 2p, মানে P2p বলটা ক্রিয়ারত। আর এই দিকে আমাদের যে বলটা কি আছে সেটা হচ্ছে কিউ। কিউ মানে আমাদেরকে বলছে 3p। কি 3p। এখন বলছে যে আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের সমান্তরালটা ড্র করে আমাদের যেটা আমরা শিখেছি যে আমাদের লব্ধি হচ্ছে এটা।
তো আমাদেরকে পরবর্তীতে বলছে যে প্রথম বলটিকে যদি আমরা দ্বিগুণ করি, তোমরা প্রথম বলটিকে ধরলাম যে আমরা দ্বিগুণ করলাম, দ্বিগুণ করলে কি হইল, এটা হয়ে যাবে 4p, আর আমাদের ওটা হবে কয় একক বৃদ্ধি পাবে, 6 একক, তাহলে 3p প্লাস 6। বলছে আমাদের লব্ধির দিকটা অপরিবর্তিত থাকবে, লব্ধির দিক অপরিবর্তিত থাকলে লব্ধি অপরিবর্তিত থাকবে, ফলে আমাদের এই যে কোণটা অপরিবর্তিত থাকবে, কারণ লব্ধি অপরিবর্তিত। তো আমরা যদি এখানে দেখি, এটা হয়ে যাবে 4p, এটা 2p, কারণ এগুলো সমান্তরালে আছে। তো আমরা নবম দশম শ্রেণীতে একটি জিনিস ভালো মতো করে পড়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের নবম দশম শ্রেণীতে আমরা খুব ভালো করে ওই জিনিসটা পড়েছিলাম, সেটা এখন আমরা কাজে লাগাবো। যে আমরা পড়ছিলাম বলো তো, তোমরা হয়তো মনে নেই, বাট আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। উই নো, নবম দশম শ্রেণীতে পড়েছিলাম সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান থাকে। সদৃশকোণী ত্রিভুজে বাহুগুলোর অনুপাত সমান থাকে। সমান থাকে। তো দেখো, আমরা যদি এখানে দেখি, আমাদের এই যে কোণটা অবশ্যই সদৃশ কোণ, কারণ দুইটা ত্রিভুজ, যদি এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, এই ত্রিভুজগুলোর জন্য এই কোণটা অবশ্যই সদৃশ কোণ। ফলে আমরা এই যে এই বাহু আর এই বাহুর অনুপাতটা আমরা কি পাবো, সমান পাবো। তো আমরা লিখতে পারি, 4p বাই 2p ইকুয়াল 3p প্লাস 6 বাই আমাদের আগে কী ছিল, 3p। তো আমরা পেয়ে গেলাম আমাদের 6p ইকুয়াল 3p প্লাস 6, সো p ইজ ইকুয়াল 2। আর আমাদেরকে বলছে কিউ এর মান নির্ণয় করতে, সো কিউ সমান 3 × 2 ইকুয়াল 6। আমরা খুব সহজে আমাদের ম্যাথটা করে ফেললাম। তো এই মাধ্যমে আমাদের ফর্মুলা 2 শেষ। এখন আমরা আলোচনা করবো আমাদের ফর্মুলা 3 নিয়ে। ফর্মুলা 3 হচ্ছে বলের সাইন সূত্র। তো বলের সাইন সূত্রটা তোমরা অবশ্যই জানো, আমি তোমাদেরকে চাইলে বুঝাই দিতে পারি, বাট আমি শুধু এখানে আমাদের ফর্মুলাগুলোর ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে বলেছে কি, 8 নিউটন বলের অংশকদ্বয় P1 ও P2 হলে P1 ও P2 এর মান নির্ণয় করো। তো আমাদেরকে যে কোশ্চেনে প্রশ্নটা দিয়ে দিবে যে আমাদের একটা 8 নিউটন বল, এটার একটা অংশ হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। এখানে 8 নিউটনের সাথে P1 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর 8 নিউটনের সাথে আমাদের যে P2 অংশ, সেটা হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো আমরা যদি বলের সাইন সূত্র প্রয়োগ করি, আমাদের বলের সাইন সূত্র হচ্ছে, যদি আমরা P এর দিক বরাবর উপাংশ নেই, আমাদের P1 বাই অপোজিট যে কোণ সেটার সাইন অনুপাত, তাহলে সাইন অপোজিট হচ্ছে 30 ডিগ্রি, P1 বাই সাইন 30 ডিগ্রি ইকুয়াল P2 এর অপোজিটে আছে সাইন 90 ডিগ্রি। এবং আমাদের যেটা লব্ধি বা 8 নিউটন, ওইটার অপোজিটে কিন্তু আমাদের দুইটা অনুপাতই আছে, তাহলে কি হবে, সাইন 90 প্লাস 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা খুব সহজে আমাদের অনুপাতগুলোর মান বের করতে পারবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের P1 হবে 8 বাই সাইন 120 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি হবে কি 8/√3। আর আমাদের P2 কি হবে, P2 হবে 8 বাই সাইন 120 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মানে 1।
তো 8 বাই সাইন 120 ডিগ্রির মানটা কি তোমরা আমাদেরকে জানিয়ে দেবে। তোমাদের জন্য কোশ্চেন থাকলো, দেখি তোমরা অ্যান্সার দাও কিনা। তো আমাদের এই ফর্মুলাতে আরও একটি ম্যাথ রয়েছে, সেই ম্যাথটি হলো পিও কিউ গ্রেটার দেন পি, বল দুটি আলফা কোণে ক্রিয়ারত, এদের অবস্থান বিনিময় করলে লব্ধি থিটা কোণে ঘুরে যায়। প্রমাণ করো যে tan θ/2 ইকুয়াল পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ tan α/2। এই ম্যাথটিও খুবই মজার একটি ম্যাথ, আমি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, তোমরা খুব সহজেই বুঝে যাবে। তো ম্যাথটি বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল চিত্রটা ভালো মতো বুঝতে হবে। আমি তোমাদেরকে চিত্রটা খুব ভালো করে বুঝিয়ে দিব। তো আমাদেরকে ফার্স্ট অফ অল বলছে কি কিউ ইজ গ্রেটার দেন পি। তো আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের ইয়েটা অঙ্কন করে নিই। দেখো আমরা এখানে একটা ফার্স্ট অফ অল সামান্তরিকের মতো করে চেষ্টা করবো। আমাদের বল ট্রান্সফার করতে হলে আমাদের সামান্তরিক দিয়েই করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা ফার্স্ট অফ অল দিলাম যে আমাদের ছোট যে সামান্তরিক, ওটার মধ্যে আমাদের এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এখন যদি আমাদের এটা হবে কি আমাদের লব্ধি হচ্ছে আর। এখন যদি আমরা আমাদের কি করি বলছে কি অবস্থান বিনিময় করছে, পি চলে গেছে কিউতে, কিউ চলে গেছে পিতে। তো আমরা কি করলাম, দেখলাম যে কীভাবে করা যায়। তো আমরা পিটাকে এদিকে নিয়ে আসলাম, ফলে কিউটা চলে যাবে এই বরাবর, যখন এভাবে চলে আসবে তখন আমাদের লব্ধিও কিন্তু ঘুরে যাবে। তখন এটা হয়ে যাবে পি আর ছোটটা হয়ে যাবে কিউ, এরকম হবে আর কি। তো দেখো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে লব্ধিটা ছিল আর, এখন এটা চলে আসছে এখানে। এখন যখন আমাদের আর এখানে ছিল তখন আমাদের কোনটা ছিল পিটা এক্স আর এর সাথে এক্স কোণ উৎপন্ন করছে, সেমলি এখানেও এক্স কোণ উৎপন্ন করবে। আর আমাদেরকে বলছে লব্ধি কী কোণে করে গেছে, লব্ধি করছে থিটা কোণে। আর যে টোটাল যে কোণটা সেটাকে আমরা দিলাম আলফা। টোটাল কোণটা কি আলফা। তোমরা চিত্রটা বুঝো ভালো করে যে ফার্স্ট অফ অল আমাদের পি বল আর এই যে কিউ বল এরা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত ছিল, আর লব্ধি পি বলের সাথে এক্স কোণ উৎপন্ন করেছিল। পরে যখন আমরা পিকে কিউতে নিলাম, কিউকে পিতে নিলাম, তখন আমাদের লব্ধিটা থিটা কোণে ঘুরে গেছে, আর লব্ধি কিন্তু আগের মতোই পি এর সাথে এক্স কোণ উৎপন্ন করছে। ফলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে যেটা লিখতে পারি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখান থেকে লেখা যায় আমাদের এক্স প্লাস থিটা প্লাস এক্স সবগুলো মিলে কী হবে, টোটাল হচ্ছে আলফা। তো আমরা এখান থেকে লিখতে পারি 2x প্লাস সেটা হবে থিটা, 2x প্লাস থিটা সমান সমান আলফা, বা এক্স কী হবে বলো তো, এক্স হবে আলফা মাইনাস থিটা বাই 2। তো আমরা এক্সটা পেলাম। তো দেখো আমাদের এখানে আর কি থাকে, আর আছে এক্স প্লাস থিটা। তো আমরা এক্স প্লাস থিটাটাও বের করে নেই, এক্স প্লাস থিটা। তখন এক্স প্লাস থিটা যদি আমরা বের করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি হবে, উভয় পাশে থিটাটা যোগ করতে হবে। তাহলে এক্স আলফা মাইনাস থিটা বাই 2 প্লাস থিটা, ফলে কী হবে আলফা প্লাস থিটা বাই 2। তাহলে আমরা এক্স প্লাস থিটাটাও পেয়ে গেলাম। এখন যদি আমরা আমাদের এই যে ছোট যে সামান্তরিকটা ওইটা নিয়ে কাজ করি, আমি তোমাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে। তোমরা দেখো এটা একটু চিন্তা করো, ছোট যে সামান্তরিকটা ওইটা নিয়ে যদি তুমি কাজ করো, ওইটার সাথে আছে কিউ বল, একটা হচ্ছে পি বল, একটা হচ্ছে কিউ বল। এখন দেখো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস থিটা। তোমরা ধরলাম যে খুবই সুন্দর করে এক্স, এটা কল্পনা করে নিলাম যে একটা হচ্ছে এক্স প্লাস থিটা, একটা হচ্ছে এক্স। তো এক্সের ভ্যালু আমরা কি পেয়েছিলাম, আলফা মাইনাস থিটা বাই 2। এটা হবে তাহলে কি আলফা মাইনাস থিটা বাই 2, আর এই কোণটা হচ্ছে আলফা প্লাস থিটা বাই 2।
এখন যদি আমরা এখানে আমাদের যে ফর্মুলাটা বলে সাইন সূত্রটা প্রয়োগ করি, তাহলে আমরা দেখি কি হবে বলো তো। পি বাই অপোজিট কোণের সাইন অনুপাত সাইন আলফা প্লাস থিটা বাই 2 সমান কিউ বাই সাইন আলফা মাইনাস থিটা বাই 2, বা আমরা লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল সাইন আলফা প্লাস থিটা বাই 2 সাইন আলফা মাইনাস থিটা বাই 2। তো আমরা একেবারে উপরে চলে আসবো। দেখো, তো আমরা যদি এখানে বিয়োজন যোজন করি, খুব সহজে আমরা বিয়োজন যোজন করে ফেলবো। কি হবে? পি মাইনাস কিউ পি প্লাস কিউ ইকুয়াল সাইন আলফা প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন আলফা মাইনাস থিটা বাই 2 সাইন আলফা প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা মাইনাস থিটা বাই 2। এই সাইডটা আমাদের ঠিক থাকবে, আর এই সাইডে আমাদের কী হবে? সাইন সি মাইনাস সাইন ডি এর যে সূত্রটা, আর সাইন সি প্লাস সাইন ডি যে সূত্রটা, ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো আমরা সাইন সি মাইনাস সাইন ডির সূত্র জানি 2 cos সি প্লাস ডি বাই 2। তাহলে cos সি প্লাস ডি যদি আমরা করি, আমাদের 2 আলফা বাই 4 আসবে ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 যেটা, সেটা আসলে আমাদের ডি মাইনাস সি বাই 2 আসবে। ফলে আমাদের হয়ে যাবে 2 থিটা বাই 4। আর এখানে আসবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 হলো 2 আলফা বাই 4 ইন্টু কস টু থিটা বাই 4। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসছে 2 cos 2 আলফা বাই 4 সাইন 2 থিটা বাই 4, 2 সাইন 2 আলফা বাই 4 cos 2 থিটা বাই 4। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 2 2 কাটা যায়, আর আমরা দেখতে পাচ্ছি যে cos আলফা বাই সাইন আলফা মান হচ্ছে cot। তাহলে কী হবে? cot, আর এখানে আলফা বাই 2 হবে কাটাকাটি করার পর, আর এদিকে হবে tan থিটা বাই 2, কারণ থিটা বাই 4 আছে। তাহলে 2 আর 4 কাটলে 2, তাহলে থিটা বাই 2। তো পরবর্তীতে আমরা বলতে পারি সুতরাং tan থিটা বাই 2 ইকুয়াল পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ tan আলফা বাই 2। দেখো, আমরা খুব সহজেই ম্যাথটা বুঝে ফেলেছি। তোমরা দেখো, আমরা ফার্স্ট অফ অল চিত্রটা খুব সুন্দর করে এঁকেছি, তারপর আমরা কোণের বিষয়টা বুঝিয়ে দিয়েছি, তারপর আমরা ছোট একটা সামান্তরিককে বিবেচনা করে আমরা সাইন সূত্র প্রয়োগ করে তারপর আমরা যোজন বিয়োজন করলাম, মানে বিয়োজন যোজন। তারপর আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডি আর সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা প্রয়োগ করে আমাদের ম্যাথটা খুব সুন্দরভাবে করে ফেললাম। এখন আমরা আলোচনা করব ফর্মুলা 4 বলের সাম্যাবস্থা সংক্রান্ত। এখন আমরা সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। আমাদের কোশ্চেনটা হচ্ছে, কোনো বিন্দুতে 1, 2 এবং √3 একক বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো তিনটা বলে কিন্তু ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করছে, কিন্তু এগুলা কিন্তু সবগুলা বলের মান সমান নয়। ফলে আমরা চিত্রটা যদি আঁকি, চিত্রটা হবে এরকম। ধরলাম যে এদিকে আমাদের 2 নিউটন বলটা কাজ করতেছে, এবার একক বল, এদিকে 1 নিউটন কাজ করতেছে, আমরা এদিকে একটা দিলাম। ধরলাম এদিকে আমাদের √3 নিউটন বলটা বা √3 বলটা কাজ করতেছে। তো আমরা ধরলাম যে এটা হচ্ছে আলফা কোণ, আমাদেরকে কোণগুলো বের করতে বলছে। এটা ধরলাম যে বেটা কোণ, এটা ধরলাম যে আমাদের গামা কোণ, আমাদের কোণগুলো বের করতে বলছে। তো আমরা এখানে একটা খুবই সহজ একটা নিয়ম অ্যাপ্লাই করবো, যে 2টা 3টা বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে এই যে 2 নিউটন বলটা আর আমাদের √3 নিউটন বলটা, ওরা 2 নিউটন এদিকে টানতেছে আর 3 নিউটন ওর দিকে টানতেছে।
ফলে এরা দুজন যে টানাটানি করতেছে ওইটাকে প্রশমিত করবে কি 1 নিউটন বলটা অবশ্যই। তো 1 নিউটন বলটা অবশ্যই এই দুটার লব্ধি হবে। তোমরা লব্ধিকে এইভাবে দেখাতে পারে যে সে এদিকেও ক্রিয়া করতেছে, আমরা মনে মনে ধরবো। তো ফলে আমাদের প্রতিটা বলই একবার করে লব্ধি হিসেবে কাজ করবে, মানে যখন বাকি দুইটা বল ক্রিয়া করবে অন্য বলটা হবে ওই দুইটা বলের লব্ধি। তো আমরা 3বার এই কাজটা করতে পারি। কয়বার? 3বার। ফার্স্ট অফ অল যদি আমরা ধরি যে আমাদের লব্ধি হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার প্লাস বাকি দুইটা বল √3 স্কোয়ার প্লাস 2p³ cos আলফা, 2 ইন্টু √3 ইন্টু 2, আর আমাদের 2 আর √3 মধ্যবর্তী কোণ হচ্ছে cos আলফা, তাহলে কী লিখবো আমরা? cos আলফা। তো পরবর্তী লাইনে আমরা হিসাব করলে আমাদের আলফা বের হয়ে যাবে 150 ডিগ্রি। তোমরা হিসাবটা করে নেবে, আমি খুব শর্টকাটে দেখিয়ে দিলাম। পরবর্তী লাইনে যদি আমরা বাকি দুটো বল নিয়ে কাজ করি, তখন আমাদের হবে 2 স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু √3, আর 1 আর √3 মধ্যবর্তী কোণটা হচ্ছে বেটা, তাহলে cos বিটা। और বিটা বের হবে আমাদের কত? বিটা বের হবে 90 ডিগ্রি। তাহলে 1 এবং √3 মধ্যবর্তী কোণ বের হচ্ছে 90 ডিগ্রি। পরবর্তী লাইনে আমরা যদি দেখি, আমাদের পরবর্তীতে আছে অবশ্যই √3 লব্ধি হিসেবে কাজ করবে। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 cos গামা হবে অবশ্যই। ফলে পরবর্তী লাইনে আমাদের গামাটা বের হয়ে যাবে 120 ডিগ্রি। আর এটা বের করাও লাগে না, এই দুইটা বের করে ফেললে বাকিটা আমরা 360 ডিগ্রি থেকে বাদ দিলে এটা 120 ডিগ্রিটা বের হয়ে যাবে। তো এখন আমরা ফর্মুলা 5 নিয়ে আলোচনা করব, বলের সাম্যাবস্থা সংক্রান্ত লামির উপপাদ্য। সাম্যাবস্থায় যে বলগুলো থাকে এগুলো নিয়ে লামি একটা উপপাদ্য দিয়েছেন, এই উপপাদ্যটার নাম হচ্ছে লামির উপপাদ্য। তো লামির উপপাদ্যটা আমরা তোমাদেরকে আগে বুঝিয়ে দিব, তারপর এই টপিকের ম্যাথগুলো আমরা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখি যে আমাদের কি বলছে, যে লামি বলছে কি P প্লাস কিউ প্লাস আর তিনটা সদৃশ এবং সমবিদ্ধ বল যদি সাম্যাবস্থায় থাকে, এই তিনটি বল এদের যদি কি হয়, তিনটি সমবিন্দু বল সাম্যাবস্থায় থাকলে, সমবিন্দু বল কিসে থাকবে? সাম্যাবস্থায় থাকলে। সাম্যাবস্থায় থাকলে এখন সাম্যাবস্থায় থাকলে কি হবে? আমাদের লামের উপপাদ্যটা কাজ করবে। তখন আসলে সমবিন্দু বলটা কি? সমবিন্দু বল হচ্ছে একটা বিন্দুতে ক্রিয়া করবে। কয়টা? একটা বিন্দুতে ক্রিয়া করলে ধরলাম যে আমাদের এই বিন্দুতে হচ্ছে আমাদের কি আর বলটা। এখন বাকি দুইটা বল যদি আমরা দেখি, ধরলাম যে আমাদের এই দিকে আছে আমাদের পি বলটা, আর এই দিকে আছে আমাদের কিউ বলটা। এরা কিন্তু সমবিন্দু বল, কারণ এরা একটা বিন্দুতে ক্রিয়া করছে। ধরলাম যে এদের মধ্যবর্তী একটা কোণ হচ্ছে আলফা, এটা হচ্ছে আমাদের বিটা, আর এটা হচ্ছে আমাদের গামা। তো আমাদের লামি অবস্থা কি বলছে? লামি বলছে যে এই যে বলগুলো সাম্যাবস্থায় আছে, হ্যাঁ, সাম্যাবস্থায় থাকলে কি হবে? আমাদের পি বাই এটার অপোজিট কোণের সাইনের অনুপাত, অপোজিট কোণের সাইনের অনুপাত হচ্ছে আলফা, সাইন আলফা ইকুয়াল আমাদের কিউ এর অপোজিট আছে বিটা, কিউ বাই সাইন বিটা, আর আর এর অপোজিট কোণের সাইন অনুপাত সাইন গামা, আর বাই সাইন গামা। তো আমরা ফর্মুলাটা আবার রিক্যাপ করে নেই যে লামি বলছে কি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, তিনটি সমবিন্দু বল সাম্যাবস্থায় থাকলে কি হবে? পি এ এবং এর অপোজিট কোণের সাইন অনুপাত সমান কিউ বাই এর অপোজিট কোণের সাইন অনুপাত মানে সাইন বিটা, এবং আর বাই এর অপোজিট কোণের সাইন অনুপাত মানে সাইন গামা এর মান সমান হবে। তো আমরা এখন এই রিলেটেড একটা ম্যাথ করব। একটা না, আমাদের কাছে দুইটাই ম্যাথ আছে, তো আমরা তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
ম্যাথগুলো খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে। কি বলছে, চিত্রে এ ও বি বিন্দুতে হালকা মসৃণ দড়ির দুই প্রান্ত বাঁধা, যার ভেতর দিয়ে বিভিন্ন ওজন অবাধে চলতে পারে। চিত্রে সি বিন্দুতে 20 কেজি ভরকে সাম্যাবস্থায় ঝুলানোর জন্য T1 ও T2 এর মান কত হওয়া প্রয়োজন তা নিউটন এককে নির্ণয় করো। তো তোমাদেরকে কোশ্চেনের চিত্রটা দিয়ে দিবে, আমি তোমাদেরকে চিত্রটা দেখিয়ে দিচ্ছি। চিত্রটা কোশ্চেনে দিয়ে দিবে। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এদিকে একটা 20 কেজি ভর ঝুলানো আছে, 20 কেজি, এটা সি বিন্দু, আর এইদিকে একটা বল ক্রিয়াশীল, এটা হচ্ছে T2, আর এইদিকে দেওয়া আছে T1, আর এইদিকে দেওয়া আছে 10 নিউটন। আর কিছু, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমরা খুব সহজভাবে সুন্দরভাবে করব, সহজ, তোমরা খুব একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে এ ও বি বিন্দু। তো আমরা কী করবো, এটাকে আমরা চিত্রর মাধ্যমেই সলভ করব। কীভাবে সলভ করব, তোমরা দেখো এখানে কয়টা বল ক্রিয়াশীল। দেখো সি বিন্দুতে কিন্তু আমাদের 4টা বল ক্রিয়াশীল। তো আমরা বিন্দুটাকে দিলাম, এই দিকে আছে 20 কেজি, 20 কেজিকে যদি নিউটন নেই 196 নিউটন। এই দিকে একটা বল আছে, এটা হচ্ছে আমাদের T1, এই দিকে আছে আমাদের T2, আর উপরের দিকে আমাদের একটা 10 নিউটনের বল ক্রিয়াশীল। তো দেখো, এটা 10 নিউটনটা আর 196 নিউটনটা পরস্পর বিপরীতমুখী। তো বিপরীতমুখী হলে আমরা এটাকে মাইনাস করে দিলে এটা প্রশমিত হয়ে যাবে। ফলে আমাদের 3টা বল ক্রিয়াশীল থাকবে সি বিন্দুতে। একটা হচ্ছে আমাদের T2, এদিকে থাকবে 196 নিউটন, -10 মানে 186 নিউটন, আর এই দিকে আমাদের T1টা থাকবে। তো আমরা এখানে খুব সহজে আমাদের লামের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। আর আমাদের লামের উপপাদ্যটা আমরা জানি, তো নর্মালি করলেই হয়ে গেল। যে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে, আর আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এই যে এটা হবে 90 + 45 মানে 135 ডিগ্রি। আর 360 থেকে 90 আর 135 বিয়োগ করলে এটাও হবে 135 ডিগ্রি। তো আমরা খুব সুন্দর করে আমরা কাজটা করে নিচ্ছি। কাজটা করে নিলে হবে, আমরা কি করব, সি বিন্দুতে, আমাদের যে সি বিন্দুটা, আমরা সি বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করে পাই। সি বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করে, এই জিনিসটা সুন্দর করে বলে দিবে, ফুল নাম্বার পেয়ে যাবে পরীক্ষায়। লামের উপপাদ্য প্রয়োগ করে লামের উপপাদ্য প্রয়োগ করলে আমরা পাচ্ছি আমাদের কি, যে T1 বাই অপোজিট কোণের সাইনের অনুপাত। তাহলে T1 বাই সাইন 90, T2 বাই সাইন 135, 186 বাই সাইন 135 ডিগ্রি। তো আমরা আমাদের মানগুলো পেয়ে গেলাম। T2 ইকুয়াল 186 নিউটন, এবং এটা সলভ করলে আমরা পাবো T1 ইকুয়াল 263 নিউটন। খুব সহজে আমরা আমাদের ম্যাথটা করে ফেলেছি। তোমাদেরকে যদি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা আমাদের চিত্রটা দেওয়া আছে, চিত্র থেকে আমরা কি করলাম, আমরা 4টা বল পেলাম। তো 2টা বল থেকে আমরা একটা বল পেলাম 186 নিউটন, আর যে বাকি 2টা বল T1 আর T2, এই 2টার মানে আমাদেরকে বের করতে হবে। তো T2 এবং T1 এর মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি + 45, ফলে 135 ডিগ্রি, এবং আমাদের বাকি কোণটা হবে 360 ডিগ্রি থেকে 135 এবং 90 বিয়োগ করলে 135 হচ্ছে। ফলে আমরা এই সি বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করে খুব সহজেই ম্যাথটা সলভ করে ফেললাম। এখন এখানে আরও একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা যদি আমরা সলভ করি, এটাতে চিত্র দেওয়া থাকবে না, চিত্র না দেওয়া একটা কোশ্চেন। কি বলছে,
17 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্তদ্বয় একই আনুভূমিক রেখায় 13 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি বিন্দুতে আবদ্ধ আছে। সুতাটির এক প্রান্ত হতে 5 সেন্টিমিটার দূরে তার সাথে 3 কেজি ওজনের একটি বস্তু সংযুক্ত করা হলো। সুতাটির প্রত্যেক অংশের টান নির্ণয় করো। এখন দেখো আমাদেরকে কি দিল। সুতা হচ্ছে 17 সেন্টিমিটার দীর্ঘ, আর আনুভূমিক রেখা হচ্ছে ধরলাম যে আমরা এ আর বি। এটা হচ্ছে কত, এ আর বি হচ্ছে 13 সেন্টিমিটার। কত, 13 সেন্টিমিটার আমাদেরকে দিয়ে দিল। আর সুতা দিল কত, 17 সেন্টিমিটার। তো সুতাটা 17 সেন্টিমিটার, এক প্রান্ত হতে 5 সেন্টিমিটার ভিতরে আরেক প্রান্ত হতে 12 সেন্টিমিটার দূরে হবে, কারণ টোটাল সুতা হচ্ছে কত, 17। তো আমরা ধরলাম যে এই প্রান্ত হতে ওটা 5 সেন্টিমিটার দূরে আছে, আর বি প্রান্ত থেকে তাহলে 17 বিয়োগ 5 12 সেন্টিমিটার দূরে আছে। এখন আমাদেরকে বললো বি বিন্দুতে 3 কেজি ওজনের একটি বস্তুকে সংযুক্ত করছে, তাহলে আমরা 3 কেজি ওয়েট দিলাম। কত, 3 কেজি। আর ওয়েট লিখলে নিউটনে নেওয়া লাগে না, ওরা বলছে 3 কেজি ওজন, তাহলে আমরা 3 কেজি ওয়েট লেখি করলাম। এভাবে করা যায় আর কি। তো আমরা দেখলাম যে এখানে কি হইলো, আমাদের বলছে সুতাটির প্রত্যেক অংশের টান, তাহলে এদিকে একটা টান থাকবে, এটাকে ধরলাম আমরা T1, এদিকে একটা টান থাকবে, সেটা হবে T2। তো আমরা আমাদের ম্যাথটা করার সুবিধার্থে আমরা এখানে কি করব, একটা সমান্তরাল রেখা টেনে নেব। সমান্তরাল রেখা টেনে নিলে এই যে এই বি কোণটা আর এই বি কোণটা পরস্পর সমান হবে, আর এই যে এই কোণটার এই কোণটা পরস্পর সমান হবে, কারণ একান্ত কোণগুলো পরস্পর সমান হয় আমরা জানি। তো এখন আমাদের এই যে এই বিন্দুটাতে আমরা লামের উপপাদ্য প্রয়োগ করার জন্য যা যা দরকার তা ত্যাগ করে নেব। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে এই যে 12, 13 আর 5 এটা একটা মোটামুটি সমগ্রী ত্রিভুজ গঠন করে, কারণ আমরা দেখতে পাচ্ছি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা এখানে কি করব, আমরা সুন্দর করে কয়েকটা কোণের মান নির্ণয় করে নিব, যা আমাদের কাজে লাগবে পরে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করলাম যে করে নিব। তো আমরা লামের উপপাদ্যটাই প্রয়োগ করে ফেলি। আগে লামের উপপাদ্যটাই প্রয়োগ করি। লামের উপপাদ্যটা হবে কি, দেখো যে T1 এর অপোজিট কোণের সাইন অনুপাত কত, অপোজিট হচ্ছে 90 ডিগ্রি আছে, আর এই যে এটা হয়ে যাবে বি কোণ, এটা হয়ে যাবে এ কোণ। তাহলে 90 প্লাস বি সাইন 90 ডিগ্রি প্লাস বি ডিগ্রি। আর T2 বাই কী হবে বলো তো, T2 বাই সাইন 90 ডিগ্রি প্লাস এ ডিগ্রি, সাইন 90 ডিগ্রি প্লাস এ ডিগ্রি। আর আমাদের এই দুইটা দিলেই হবে। আরেকটা হচ্ছে আমাদের 3/3 কেজি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি, সাইন 3 অপোজিটে আছে সাইন 90 ডিগ্রি। পরবর্তী লাইনে আমাদের হবে যে T1 বাই আমরা জানি 90 ডিগ্রি প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি, বিজোড় গণিত করলে কজ হয়ে সাইন হয়ে যায় কজ, আর এটা হচ্ছে সাইন আর কোসেকের উপর, ফলে কী হয়ে যাবে, কজ বি হয়ে যাবে। আর এটা হবে বি ডিগ্রি বা বি, আর T2 বাই কজ এ, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, এটা হবে 3/1। তো দেখো পরবর্তী লাইনে আমাদের ম্যাথটা হয়ে যাবে। আমরা কি করব, এখানে বি এর মানগুলো বের করে নেব। কিভাবে করব দেখো, এখানে যদি আমরা সমকোণী ত্রিভুজ এ বি, এখানে ধরলাম যে এটা হচ্ছে সি বিন্দু, এ বি সি যদি ধরি, তাহলে এখানে আমাদের কজ এ সমান কী হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত এখানে আমাদের, দেখো এর জন্য ভূমি হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের কজের সমান কী হবে, ভূমি বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে 30, তাহলে 5/13। এবং আমরা কজ বি এর মানটাও বের করে নেব। কজ বি হবে, বি যখন নেব তখন ভূমি হবে 12/13। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের হবে T1/12/13 ইকুয়াল T2/5/13 ইকুয়াল 3। তো এখান থেকে আমরা খুব সহজেই T1 এবং T2 বের করে নেব আমাদের। সো T1 ইকুয়াল 36/3, T2 ইকুয়াল
15/13 kgWh। তো খুব সহজে আমরা ম্যাথটা সলভ করে নিলাম। দেখো, আমি তোমাদের সুবিধার্থে এটা আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি যে আমাদের সুতাটা হচ্ছে 17 সেন্টিমিটার, আর আমাদের সুতা যে দুই বিন্দুতে বাঁধা ওটা হচ্ছে এ এবং বি, ওটা হচ্ছে 13 সেন্টিমিটার। তো আমরা সুন্দর মতো চিত্রটা আঁকলাম। বললো যে একটা হচ্ছে এক প্রান্ত থেকে 5 সেন্টিমিটার, আর একটা হচ্ছে অন্য প্রান্ত হতে অবশ্যই 12 সেন্টিমিটারই হবে, আর 3 কেজি ওয়েটটা আমরা ঝুলালাম। তো আমরা দেখলাম যে এটা একটা মোটামুটি সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজটা এটা পালন করতেছে। অতিভুজের সময় লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়েছি, হয়ে গেছে। পরে আমরা কি করলাম, এখানে লামের উপপাদ্য প্রয়োগ করলাম। এখন লামের উপপাদ্য প্রয়োগ করার ক্ষেত্রে এখানে বি কোণটা কি হচ্ছে, বিটা হচ্ছে এই যে এই কোণটা, আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। এই কোণটা আর এই যে সি বিন্দুতে এখানে যে এই কোণটা, এটা হচ্ছে একান্তর কোণ। ফলে আমরা কি করলাম, কজ এ আর কজ বির মানটা বের করে আমাদের লামের উপপাদ্য সমীকরণটাতে বসিয়ে দিলাম, আমাদের টি1 এবং টি2টা বের হয়ে গেল। এখন আমরা ফর্মুলা 5 নিয়ে আলোচনা করব। ফর্মুলা 5 হচ্ছে কেন্দ্র সংক্রান্ত লামের উপপাদ্য প্রয়োগ। এখন কেন্দ্র সংক্রান্ত যে লামের উপপাদ্যর প্রয়োগটা, এখানে ওটা লামের উপপাদ্য, তো এটা শুধু কেন্দ্রে প্রয়োগ হবে। তো এখানে আমাদেরকে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনে দুইটাই কোশ্চেন আছে। তো আমরা দেখি, যদি এক্স, ওয়াই, জেড মানের বলত্রয় ত্রিভুজ এবিসি ত্রিভুজের কি বলছে পরিকেন্দ্র ও থেকে যথাক্রমে ওএ, ওবি এবং ওসি বরাবর ক্রিয়ারত থাকে, সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে দেখা হইতে বলছে তোমাকে দুইটা, এ হচ্ছে এক্স কোসেক 2a ইকুয়াল ওয়াই কোসেক 2b, জেড কোসেক 2c। আবার বি নাম্বারে একটা কোশ্চেন করছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড, এ কজ এ, বি কজ বি, সি কজ সি, ওগুলো দেখাইতে বলছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে চিত্রটা ভালো মতো বুঝতে হবে, আর আমাদের প্রথম পত্রের ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতির লাস্টের দিকের অধ্যায়গুলো একটু ভালো মতো পারা থাকলে এটা করা অনেক সহজ হবে। আমরা ওইটার কিছু জিনিস এখানে প্রয়োগ করব। তো আমরা যদি এ নাম্বার কোশ্চেনটা সলভ করি, এ নাম্বার কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমরা অবশ্যই পরিবৃত্ত জিনিসটা আমরা পড়ে এসেছি। তো পরিবৃত্ত জিনিসটা পড়ে আসলে আমাদের জন্য খুবই সহজ হবে। পরিবৃত্তের জন্য আমরা একটা বৃত্ত এঁকে নেব ফার্স্ট অফ অল, তারপর আমরা পরিকেন্দ্রটা আঁকবো, তারপর আমরা পরিবৃত্তের জন্য যে আমাদের ত্রিভুজ লাগবে ওই ত্রিভুজটা এঁকে ফেলবো। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ পরিবৃত্তে, এটা হচ্ছে পরিকেন্দ্র ও, আর ও এ বরাবর হচ্ছে এক্স, ও বি বরাবর হচ্ছে ওয়াই, ও সি বরাবর হচ্ছে জেড। কোশ্চেন যেভাবে বলছেন সেভাবে। এখন আমরা যদি পরিকেন্দ্র ওতে আমাদের লামের উপপাদ্য প্রয়োগ করি, লামের উপপাদ্য প্রয়োগ করলে আমরা কী পাবো তোমরা দেখো একটু মনোযোগ দিয়ে। লামের উপপাদ্য প্রয়োগ করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তোমরা দেখো এক্স বাই কী হয়, হচ্ছে এই নাম্বারের অ্যান্সার। এক্স বাই কী হবে, দেখো এক্স বাই সাইন কী হয় বলো তো, এক্সের অপোজিট আছে বিও সি, বিও সি। ওয়াই বাই কী হবে বলো তো, ওয়াই বাই হবে সাইন এও সি। আর জেড বাই কী হবে বলো তো, জেড বাই হবে সাইন এও বি, এও বি। দেখো এগুলো আমরা যদি মানটা বসাই, এখন মান বসানোর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা নবম দশম শ্রেণীতে একটা জিনিস পড়ছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কী বলো তো, নোটটা আমরা এখানে লিখে দিচ্ছি, নোট কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর আর কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দ্বিগুণ হয়। একই চাপ হতে হবে, কি একই চাপে, একই চাপের উপর, একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা যদি এখানে দেখি আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে কি এ, এই যে এটার ক্ষেত্রে কি হবে এ, তাহলে এক্স বাই সাইন 2a, আর কেন্দ্রস্থ কোণ যে এওসি এটার জন্য বৃত্তস্থ কোণ হচ্ছে বি, তাহলে ওয়াই বাই সাইন 2b, আর জেড বাই
এও বি এর জন্য এটা হচ্ছে এও সি এর জন্য হচ্ছে তোমার এও সি এর জন্য হবে বি, আর এও বি এর জন্য হবে সি, তাহলে সাইন 2c। তো দেখো আমরা খুব সহজে ম্যাথটা হয়ে গেল। কি পরবর্তী লাইন হবে এক্স কোসেক 2a, কারণ 1/sin a হচ্ছে কোসেক এ, ওয়াই কোসেক 2b ইকুয়াল জেড কোসেক 2c। এখন আমরা বি নাম্বার কোশ্চেনটা সলভ করব। এখন বি নাম্বার কোশ্চেনটা আমাদেরকে বলছে যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল এ কজ এ বি কজ বি সি কজ সি প্রমাণ করতে। তো আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি লিখতে পারি যে এ থেকে আমরা যে লাইনটা পাইছিলাম সেটা হচ্ছে এক্স বাই সাইন 2a ইকুয়াল ওয়াই বাই সাইন 2b ইকুয়াল জেড বাই সাইন 2c। তো আমরা এখান থেকে লিখতে পারবো যে অর এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সাইন 2a ইজ টু সাইন 2b ইজ টু সাইন 2c। তো এটা লেখার পরে আমরা এখানে একটা আমাদের সূত্র আছে, সেটা হচ্ছে সাইন 2 ইকুয়াল টু সাইন এ কজ এ, টু সাইন এ কজ এ। এখানেও সাইন 2b সমান টু সাইন বি কজ বি কজ বি। এখানেও সাইন 2c সমান টু সাইন সি কজ সি। তোমরা পেলাম। এখন আমাদের এখানে একটা নোট আছে, যে বলছিলাম যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে এই একটা নোট আছে, ওইটা আমরা তোমাদেরকে দেখা দিচ্ছি। নোটটা হচ্ছে তোমরা নোট ডাউন করে নিবে অবশ্যই। এ বাই সাইন এ বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল 2r কি হচ্ছে, এটা দিয়ে আমরা কাজটা করব। এটা হচ্ছে আমাদের নোট। এখন দেখো আমরা সাইনে এর বদলে লিখতে পারি কি a বাই 2r, সাইনের বদলে লিখতে পারি a বাই 2r। তো আমরা সবগুলো থেকে 2টা তো বাদ চলে যায়, তারপর আমরা লিখি সাইনের বদলে লেখা যায় a বাই 2r, তাহলে 2a বাই 2r। আর আমাদের এখানে কজ এটা থাকবে। সেমলি আমরা লিখতে পারি b বাই 2r, কজ বিটা থাকবে। এখানে লিখতে পারি 2c বাই 2r, কজ সিটা থাকবে। তাহলে পরবর্তী লাইনেই তো আমাদের ম্যাথটা হয়ে গেল, তাই তো? কি হবে a cos a is to b cos b is to c cos c। খুব সহজে আমাদের প্রমাণটা চলে আসলো। এখন আমরা এই ফর্মুলা আরও একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। পি কিউ আর বলত্রয় এক্স ওয়াই জেড ত্রিভুজের লম্ব কেন্দ্র হতে যথাক্রমে ওয়াই জেড জেড এক্স এবং এক্স ওয়াই বাহুর ওপর যথাক্রমে লম্বভাবে ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে। প্রমাণ করতে হবে যে পি ইস টু কিউ ইস টু আর এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তাহলে লম্বভাবে ক্রিয়া করে, তাহলে বাহুর উপর লম্বভাবে যদি ক্রিয়া করে তাহলে এটা লম্ব কেন্দ্র হয়ে যাবে। এটার জন্য লম্ব কেন্দ্র বলেই দিয়েছে আমাদেরকে। তো আমরা আমাদের চিত্রটা খুব সুন্দর করে এঁকে ফেলি। ফার্স্ট অফ অল আমাদের একটা ত্রিভুজ ড্র করতে হবে, তারপর এটা একটা লম্ব কেন্দ্র আঁকতে হবে। তো প্রতিটি বাহু থেকে লম্ব আঁকলে এভাবে হবে অনেকটা। এটা হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র ক্রিয়া করতেছে কোনটা? লম্ব কেন্দ্র ক্রিয়া করতেছে আমাদের
কি বাহুর উপর ক্রিয়া করতেছে তোমরা দেখো। পি কিউ আমাদের এক্স ওয়াই, আমরা নাম দিই এক্স ওয়াই জেড। তো আমাদের এটা হবে পি বলটা হবে ওয়াই জেড বাহুর উপর, কিউ বলটা হবে এক্স ওয়াইয়ের উপর, আর বলটা হবে এক্স ওয়াইয়ের উপর হবে আর বল, আর আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের এক্স জেড এর হবে আমাদের কিউ বলটা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলগুলা, তো আমরা আমাদের অন্তঃকেন্দ্র যেটা সেটাতে আমরা যদি আমাদের লামের উপপাদ্যটা আমরা প্রয়োগ করি, তাহলে আমরা লামের উপপাদ্য প্রয়োগ করলে কি হবে বলো, পি বাই সাইন, যে অপোজিট কোনটা সেটা হবে কি, যে 180 ডিগ্রি থেকে এক্সট্রা বাদ যাবে না, এটা একটা চতুর্ভুজ গঠন করতেছে, তাইলে 180 ডিগ্রি মাইনাস এক্স, কারণ আমরা জানি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি অবশ্যই কী হবে 180 ডিগ্রি হতে হবে। তাহলে পি বাই 180 ডিগ্রি মাইনাস এক্স সমান কিউ বাই সেমলি কী হবে বলো তো, 180 ডিগ্রি মাইনাস ওয়াই হবে সাইন 180 মাইনাস ওয়াই, আর হবে কি আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস জেড, 180 মাইনাস জেড। আমরা খুব সুন্দর করে এটা করে ফেলবো। দেখো এখন দেখো নর্মালি আমরা যদি এখানে আমরা দেখি 180 ডিগ্রি মাইনাস এক্স মানে সাইন এক্স, তাহলে সাইন এক্স সমান কিউ বাই সাইন ওয়াই সমান আর বাই সাইন জেড। খুবই সহজ। এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি, সুতরাং পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। তো এখন আমরা সমান্তরাল বল নিয়ে কাজ করব। তো আমাদের ফর্মুলা হচ্ছে সমান্তরাল বল সংক্রান্ত। তো সমান্তরাল বলের টপিকটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। সেটা হবে কি, ধরো আমাদের এ ও বি বিন্দুতে আমাদের দুইটা বল ক্রিয়ারত সমান্তরাল বল, একটা হচ্ছে পি বল, ধরলাম যে এটা সমান্তরাল, আর একটা বল আছে এটা হচ্ছে কিউ বল। মানে এদের একটা লব্ধি থাকবে, আমরা দিলাম যে লব্ধি হচ্ছে আর আরটা হবে কি, যদি একাধিক ক্রিয়ারত তাহলে হবে পি প্লাস কিউ। এখন এটা একটা সূত্র আছে, সূত্র হচ্ছে যে যখন আমরা এগুলোর মান নির্ণয় করবো তখন আমাদের হবে পি বাই এই যে অপোজিট যে সমান্তরাল বলটা সেটা কত দূরে আছে, সেটা আছে আমাদের এ বিন্দুতে, কিন্তু এদের লব্ধি কোনটা, লব্ধি আছে ধরলাম যে সি বিন্দুতে। তাইলে আমাদের এখানে পি এর অপোজিট দূরত্ব হচ্ছে কি বিসি, পি বাই অপোজিট দূরত্ব ইকুয়াল কিউ বাই অপোজিট দূরত্ব কি এসি, আর লব্ধির জন্য তো পুরো দূরত্ব, লব্ধি হচ্ছে আর বাই পুরো দূরত্ব কি এবি। এটা হচ্ছে সমান্তরাল বল সংক্রান্ত। এখন আমাদেরকে একটা ম্যাথ দিয়েছে যে 8 মিটার দীর্ঘ 12 কেজি ওজনের একটি সুষম তক্তা দুটি খুঁটির উপর স্থির আছে। একটি খুঁটি এ প্রান্তে অন্যটি বি প্রান্ত হতে 1 মিটার ভিতরে অবস্থিত। একজন বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছালে বালকের ওজন কত? এখন আমাদের তক্তাটা কয় মিটার দীর্ঘ, 8 মিটার দীর্ঘ। তো আমরা ফার্স্ট অফ অল চিত্রটা সুন্দর করে আঁকতে হবে, নাহলে তোমরা বুঝবে না। তো দিলাম যে এটা হচ্ছে 8 মিটার দীর্ঘ একটি এ বি তক্তা। এখন আমাদের একটা খুঁটি দিচ্ছে কোন প্রান্তে, একটি খুঁটি দিচ্ছে এই প্রান্তে, তো আমরা একটা খুঁটি আঁকলাম, এবং অন্যটি কোন কোন প্রান্ত দিচ্ছে বি প্রান্ত হতে 1 মিটার ভিতরে একটা খুঁটি দিচ্ছে, তো আমরা এটা খুঁটি এটা আঁকলাম। এটা হচ্ছে বি প্রান্ত, এটা হচ্ছে এই প্রান্ত। এখন আমাদের টকটাটার ওজন কত দিল, টকটাটার ওজন দিল 12 কেজি ওয়েট, কত 12 কেজি ওয়েট, কারণ ওজন দিছে। এখন দেখো অবশ্যই এটা ভর কেন্দ্রে ক্রিয়া করবে। তো ভর কেন্দ্রের ক্রিয়া করলে আমাদের ধরলাম যে এটা সি বিন্দুতে, তো আমাদের এই যে এসিটা এটা হবে কত 4, কারণ পুরো তক্তাটা হচ্ছে ফুল তক্তা আমাদের কত মিটার
8 মিটার, এটা হবে 4 মিটার, আর আমাদের সিবিটাও হবে কত 4 মিটার। আবার আমাদের যে তক্তা খুঁটিটা দিলাম, এটা হচ্ছে ডি বিন্দুতে আছে। তো এই যে আমাদের বিডিটা হবে কত মিটার, 1 মিটার। কেমন, এটা তো আমরা বুঝছি। তাহলে আমাদের যে সিডিটা হবে কত মিটার, সিডিটা হবে 3 মিটার। এখন দেখো, একজন বালক তক্তাটি না উল্টিয়ে যদি বি বিন্দুতে পৌঁছায়, তাহলে বালক এখানে পৌঁছায় গেছে, বালকের ওজন ধরলাম ডাব্লিউ। এটা আমাদেরকে বলছে হোয়াট, এটা কি হবে। তো আমরা এটা বোঝার সুবিধার্থে আমরা কি করব, আমরা চিত্রটাকে আর একটু ছোটো করে নেব। আমাদের পরবর্তী ধাপে যে চিত্রটা সেটা কি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা অনেক ছোট সুন্দর একটা চিত্র হবে, তোমরা দেখো। আমরা শুধু এই যে আমাদের সিবিটা নিয়েই কাজ করলে হবে, পুরোটা নিয়ে কাজ করতে হবে না। ধরলাম যে আমাদের এখানে আছে হচ্ছে আমাদের 12 কেজি, 12, মাঝখানে আমাদের একটা খুঁটি আছে, আর এখানে ডাব্লিউ আছে। এটা দিল আমাদেরকে 1 মিটার, এটা দিল 3 মিটার। তো আমাদের হচ্ছে সমান্তরাল বলের যে সূত্রটা ওটা এখানে প্রয়োগ করব, খুব সহজে আমাদের এটা হয়ে যাবে। তো আমরা এখানে সমান্তরাল বলের সূত্র প্রয়োগ করলে কী হবে দেখো, 12 বাই অপোজিট দূরত্ব হচ্ছে 1 মিটার, আর ডাব্লিউ বাই অপোজিট দূরত্ব কত মিটার, 3 মিটার। তো সুতরাং আমাদের ডাব্লিউটা কত বের হবে, ডাব্লিউ বের হবে 36 কেজি ওয়েট। তাহলে আমরা বালকের ওজন পেয়ে গেলাম খুব সহজে। তোমরা দেখো, আমরা তোমাদের চিত্রটা খুব সুন্দর করে বুঝিয়ে দিব। চিত্র হচ্ছে আমাদের একটা 12 কেজি ওজনের একটা তক্তা, এটার অবশ্যই ভর কেন্দ্র ওটার 12 কেজি ওজনটা কাজ করবে। আর আমাদেরকে বলছে খুঁটির এই বিন্দুতে একটা খুঁটি দিব, আর বি প্রান্ত থেকে আমাদের 1 মিটার ভিতরে আরেকটা খুঁটি দিব। তো দেওয়ার ফলে আমাদের এই যে এসিটা হবে 4 মিটার, আমাদের সিবিটা হবে 4 মিটার। তো এটা যদি 1 মিটার বলে দিচ্ছে, আর যেটা 3 মিটার হয়ে যাচ্ছে আর কি। তো আমরা চিত্রটাকে ছোট করে আঁকলাম, তারপর আমাদের সমান্তরাল বলের সূত্র প্রয়োগ করলাম, আমাদের ম্যাথটা খুব সহজে হয়ে গেল। এখন তোমাদের জন্য একটা ছোটোখাটো একটা ম্যাথ দিলাম, সেটা হচ্ছে যে এই ফর্মুলারই 24 মিটার দীর্ঘ একটি দণ্ডের দুই প্রান্তে 12 নিউটন ও 80 নিউটন মানে দুটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত হলে তাদের লব্ধি 20 নিউটন। 8 নিউটন বল হতে কত দূরে অবস্থান করবে, এটা খুবই সহজ, এটা সবাই পারবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের 24 মিটার দীর্ঘ একটি দণ্ড, তাহলে আমাদের দণ্ডটা হবে কত মিটার, 24 মিটার। 24 মিটার দণ্ডের একটি হচ্ছে এক প্রান্ত হচ্ছে 12 নিউটন বল দিলাম, কত 12 নিউটন। অপর প্রান্তে কত নিউটন, অপর প্রান্তে আমরা দিলাম যে 8 নিউটন, কত 8 নিউটন, সরি এখানে 80 নিউটন, এটা হবে 8 নিউটন, 8 নিউটন। তো দেওয়ার ফলে আমাদের লব্ধিতে বলছে কত, লব্ধি হচ্ছে আমাদের 20 নিউটন, কত বলেই দিছে সব কিছু, তোমাকে শুধু এমসিকিউ বলতে পারে এটা। তো আমাদের বলছে যে দণ্ডটা পুরোটা ধরলাম যে এটা হচ্ছে আমাদের এ বি, সি বিন্দুতে লব্ধি ক্রিয়া করতেছে। তো আমাদেরকে আমরা যেহেতু এখানে বলগুলো সমান না, অবশ্যই লব্ধি একটা থেকে দূরে অবস্থান করবে। টোটাল যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের কাছে 24 মিটার, 24 মিটার। তো আমাদেরকে বলছে লব্ধি এই যে 8 নিউটন বল, মানে আমাদের বিসির মানটা দরকার। তো আমরা এখানে যদি সমান্তরাল বলের সূত্র প্রয়োগ করি, তাহলে আমাদের হবে আমাদের এখানে হবে 12 বাই অপোজিট দূরত্ব হচ্ছে বিসি, 8 বাই এসি ইকুয়াল 20 বাই 24। ফলে এখান থেকে আমরা খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো, আমাদের বিসিটা হবে 14.4 মিটার। তো আমরা খুব সহজে ম্যাথটা করি। এখন আমরা আলোচনা করব সমান্তরাল বল সংক্রান্ত লব্ধির সরণ। তো সমান্তরাল বল সংক্রান্ত লব্ধির সরণ আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে আগে টপিকটা ভালো মতো বুঝতে হবে, আমরা কিভাবে কাজ করব। ধরো আমাদের একটা বল পি, সে এ বিন্দুতে ক্রিয়ারত আছে, এই বিন্দুতে আমাদের পি বলটা ক্রিয়ারত। এখন এই যে পি বলটাকে যদি আমরা ডি দূরত্বে সরাতে চাই, বি বিন্দুতে যদি সরাতে চাই, এখন সেটা সমান্তরালভাবে আমরা ডি দূরত্বে যদি সরাতে চাই, তাহলে কী করতে হবে, একটা জিনিস খেয়াল করো। এই যে পি বলটাকে আমরা ডি দূরত্বে নিলাম, এখন নিতে হলে কী করতে হবে, পি বলটাকে আগে 0 করতে হবে। তাহলে আমরা পি বলের অপোজিটে আরেকটা পি বল নিতে হবে।
তাহলে আমাদের যে পি বলটা আগে ছিল সেটা কি হয়ে যাবে, সেটা ভ্যানিশ হয়ে যাবে, সেটা ভ্যানিশ হয়ে গেলে দেখো আমাদের ঘূর্ণনটা কোন দিকে হবে। আমরা অবশ্যই টর্কের বিষয়টা আমরা পড়েছিলাম আমাদের পদার্থবিজ্ঞানে। তো দেখো আমাদের ঘূর্ণনটা হবে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কীভাবে ঘূর্ণন হবে, এই দিক থেকে একটা ঘূর্ণন আসবে আর এই দিক থেকে একটা ঘূর্ণন আসবে, আর এটা তো অফ, কারণ আমাদের আগের পি বলটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। ফলে আমাদের বলটা যদি আমরা ট্রান্সফার করি এ থেকে বি বিন্দুতে ডি দূরত্বে ট্রান্সফার করি, তাহলে আমাদের একটা কি হবে, আমাদের যে উপাংশটা হবে, উপাংশটা আমাদের কী হবে বলো তো, পি এর যে উপাংশটা সেটা হবে কি, পি এর উপাংশ কী হবে বলো তো, পি এর উপাংশ, এটাকে ইংলিশে মোমেন্ট বলে আর কি। সে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য আসবে পজিটিভ, আর কত দূরত্বে গেছে, ডি দূরত্বে, তাহলে পি ইন্টু ডি। আর আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে সামেশন অফ উপাংশ হচ্ছে লব্ধির উপাংশ বা লব্ধি। সামেশন অফ উপাংশ হচ্ছে লব্ধি। তো আমরা আমাদের ফর্মুলাটা বুঝলাম, আমরা এখন আমাদের ম্যাথগুলোতে চলে যাব। তো আমাদের ম্যাথের একটা কোশ্চেন দিল, পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল, পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরানো হলো, বল দুটির লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যায়, এটা প্রমাণ করতে আমাদেরকে বলছে। তো এই ম্যাথটা খুবই সহজ ম্যাথ, এই ম্যাথটা অনেকবার আসছে বোর্ডে, সবচেয়ে বেশি আসা ম্যাথ। তো আমরা যদি ম্যাথটা সলভ করি, দেখো আমাদেরকে বললো কি, পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। তো আমরা পি বলটা দিলাম আর কিউ বলটাও দিলাম, এরা হচ্ছে পরস্পর সদৃশ সমান্তরাল বল। আমরা ধরলাম যে এরা সমান্তরালভাবে ক্রিয়া করতেছে। এখন এদের অবশ্যই একটা লব্ধি থাকবে, লব্ধি ধরলাম আমরা আর। এখন পি বলটি তোমাকে কি বলছে, ক্রিয়া রেখাকে সমান্তরাল রেখে ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরাইছে। তাহলে ধরলাম যে আমাদের পি বলটাকে এখানে ছিল, আমরা পি বলটাকে এখানে নিয়ে আসলাম। এখন এখানে নিয়ে আসতে হলে কি করতে হবে, এটা হচ্ছে এক্স দূরত্বে। এখন এক্স দূরত্বে যদি নিয়ে আসতে চাই তাহলে অপোজিটে একটা পি বল দিতে হবে। পি বল দিলে আমাদের আগের এই যে পি বলটা এটা ভ্যানিশ হয়ে যাবে, ফলে আমাদের ঘূর্ণন হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে পি এর একটা উপাংশ হবে। এখন দেখো কিউ কিন্তু আমরা সরাই নাই, কিউর জায়গায় আছে, তাহলে কিউ এর কোনো উপাংশ হবে না, কিউ এর উপাংশ হবে জিরো, কিউ এর উপাংশ কত হবে, জিরো হবে। আর এখন যেহেতু আমরা পিটা সরাইছি তাহলে আমাদের লব্ধিও তো অবশ্যই সরবে, কারণ পিটাকে সরাই ফেলছি। তাহলে আমরা ধরলাম যে লব্ধি এখানে একটা ডি দূরত্বে সরে গেছে, কি দূরত্বে, ডি দূরত্বে সরে গেছে। এখন আমাদেরকে ডি এর মানটাই বের করতে হবে। এখন ডি দূরত্বে যে লব্ধি সরে গেছে, লব্ধিকে সরতে হলে তো লব্ধির আগের লব্ধিটা তো ভ্যানিশ হতে হবে, ফলে বিপরীত দিকে একটা লব্ধি থাকবে আর এদিকে একটা লব্ধি, ফলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের কি হচ্ছে, আমাদের তার ঘূর্ণনটা হচ্ছে, মানে এই দিকে হচ্ছে, এটাও এদিকে ঘূর্ণন হচ্ছে। এখন আমাদেরকে কি করতে হবে, পি এর উপাংশ বের করতে হবে। পি এর উপাংশ কি, পি এর উপাংশ হচ্ছে পি, আর কত দূরত্বে সরছে, এক্স দূরত্বে, আর যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন, এটা হবে প্লাস পি এক্স। আর আমাদের লব্ধির উপাংশ বা আর এর উপাংশ হচ্ছে আমাদের, সে কতটুকু দূরত্বে গেছে, সে ডি দূরত্বে গেছে আমরা ধরলাম, আর তার মানটা হচ্ছে আর, সে ডি দূরত্বে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হবে কি প্লাস। মানে আমাদের একটা সূত্র ছিল সামেশন অফ উপাংশ ইজ ইকুয়াল টু লব্ধি। তো সামেশন অফ উপাংশ ইকুয়াল টু লব্ধির উপাংশ বা লব্ধির উপাংশ। এখন আমাদের উপাংশ যেগুলো ছিল, একটা পি এর উপাংশ একটা কিউ এর উপাংশ জিরো পাইছি, তাহলে পি এক্স প্লাস জিরো ইকুয়াল টু লব্ধির উপাংশ কত, প্লাস আর ডি। তো আমরা পরবর্তী লাইনে আমাদের ম্যাথ শেষ, আমাদেরকে পি এক্স ইকুয়াল আর হচ্ছে আমাদের যেহেতু এটা সমান্তরাল বল পি প্লাস কিউ, কারণ এটা হচ্ছে সমান্তরাল বল, পি প্লাস কিউ ইন্টু ডি। এখানে আমাদেরকে বলছে লব্ধি কত দূরত্বে সরে যায়, পি এক্স বাই পি প্লাস কিউ। তো এখান থেকে আমরা সুতরাং পেয়ে গেলাম পরবর্তী লাইনে ডি সমান পি এক্স বাই পি প্লাস কিউ।
আমাদের অ্যান্সারটা হয়ে গেল কি, লব্ধি ডি দূরত্ব অর্থাৎ px/p+q এই দূরত্বটাতে কি সরে যাবে। তাহলে আমি তোমাদেরকে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো আমাদের পি বলটা ছিল একটা বিন্দুতে ক্রিয়ারত, কিউ বলটা সমান্তরালভাবে আরেকটা বিন্দুতে ক্রিয়ারত। আমাদেরকে বলছে কি পি বলটার ক্রিয়া রেখা সমান্তরাল রাখছি এবং এটাকে এক্স দূরত্বে সরাইছে। বলছে লব্ধি কতটুকু সরে গেছে, লব্ধি যে এইটা দূরত্বে সরে যেটা প্রমাণ করতে বলছে। তো আমরা ধরলাম যে লব্ধি ডি দূরত্বে সরে যায়। তারপর আমরা প্রথমে পি এর উপাংশ বের করলাম, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য পজিটিভ। তারপরে লব্ধি আর উপাংশটা বের করলাম, সেটাও কি হইলো আমাদের পজিটিভই হইলো। ফলে কি হইলো, আর এডি হইলো। তারপর আমরা জানি সমাসীন উপাংশ সমান লব্ধির উপাংশ। তো সমাসীন উপাংশ করলাম, কিউ তো সরে না, এই জন্য কিউর উপাংশ 0 আর পি এর উপাংশ px। পরবর্তীতে আমরা মান বসিয়ে দিলাম, আমাদের ডি এর মানটা চলে আসলো px/p+q। তো আমাদের প্রমাণটা চলে আসলো কি px/p+q দূরত্বে সরে যায়। তো আমরা এই নিয়মের আরও একটা ম্যাথ দিয়েছি। ম্যাথটা হচ্ছে 16 নিউটন ও 12 নিউটন দুইটি সমমুখী সমান্তরাল এক বল একটি কঠিন বস্তুর উপর যথাক্রমে এল ও এম বিন্দুতে ক্রিয়ারত আছে। বলদ্বয় অবস্থান বিনিময় করলে এলএম বরাবর লব্ধি সরণ নির্ণয় করো। এটাও ওই ম্যাথটার মতোই, তো এটা একটু চেঞ্জ হয়েছে শুধু যে আমাদের কি হয়েছে, ধরো আমরা এটাকে ধরে নিলাম যে আমরা অঙ্ক করার সুবিধার্থে এটাকে ধরলাম পি বল, ধরলাম এটা হচ্ছে কি বল, কিউ বল, কি বল, কিউ বল। এখন কি হচ্ছে, এরা কোনো কঠিন বস্তুর উপর এল ও এম বিন্দুতে, একটা এল একটা হচ্ছে কি এম বিন্দুতে ক্রিয়ারত। এখন বলছে কি এদের যদি অবস্থান বিনিময় করে, এদের ফার্স্ট অফ অল এদের একটা লব্ধি থাকবে, সেটা হচ্ছে কি আর, সেটা হচ্ছে p+q। ফার্স্ট অফ অল এটা করলাম। এখন বলছে কি এরা অবস্থান বিনিময় করছে, পি চলে আসছে কিউতে, কিউ চলে গেছে পিতে। তো প্রথমে যদি আমরা পি এরটা চিন্তা করি, ধরলাম যে পি এর উপাংশ বের করবো আমরা, পি সরে গেছে, তো আমরা এটা দেবো যে পি এর ক্ষেত্রে কি, পি এর ক্ষেত্রে প্রতিটা আলাদা আলাদা করে দেখাই দেবো যাতে আমাদের সুবিধা হয়। পি এর ক্ষেত্রে পি ছিল এল বিন্দুতে, পি ছিল এল বিন্দুতে, সে চলে গেছে কোথায়, কিউ এর জায়গায়। সে চলে যাবে কোথায়, এম বিন্দুতে। কত দূরত্বে, এল এম দূরত্ব সরে গেছে। এখন দেখো সে যখন গেছে, সে অবশ্যই আগে ভ্যানিশ হইতে হবে বিপরীত দিকে একটা বল দিয়ে, ফলে এই বলটা ভ্যানিশ হয়ে যাবে। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ওদের কী হবে, ঘূর্ণন হবে। তো ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হলে কী হবে, এর উপাংশ পজিটিভ হবে। সুতরাং পি এর উপাংশ, পি এর উপাংশ কী হবে বলো তো, পি এর উপাংশ হচ্ছে পি ইন্টু এল এম, পি ইন্টু এল এম। আর সেমলিভাবে যদি আমরা কিউ এর ক্ষেত্রে করি, কিউ এর ক্ষেত্রে, কিউ এর ক্ষেত্রে কী হবে বলো, কিউ এর ক্ষেত্রে হবে, কিউটা ছিল কি বিন্দুতে, এম বিন্দুতে। কিউটা এম বিন্দুতে ছিল, তাকে আমরা নিয়ে আসছি কোথায়, এল বিন্দুতে। এল বিন্দুতে কার কাছে, পি এর কাছে। তাহলে এল বিন্দু যদি আনি, সেখানে কী হয়ে যাবে, কিউ হয়ে যাবে। এখন আগের মতোই কিউটাকে যদি আমরা ট্রান্সফার করি, তার বিপরীত দিকে একটা বল দিয়ে আগে কিউটাকে ভ্যানিশ করতে হবে, নাহলে তো তুমি এটা ইয়ে করতে পারবে না। কারণ নর্মালি তোমরা চিন্তা করো, একটা মোবাইল যদি আমরা টেবিলের উপর রাখি, মোবাইলটাকে যদি আমরা উঠাই, আর মোবাইলটা যে গ্র্যাভিটির কারণে নিচের দিকে একটা বল দিচ্ছে, ওই বলটাকে আমাদেরকে আগে জিরো করতে হবে, তারপর আমরা মোবাইলটাকে নিতে পারবো। তো জিনিসটা এখানেও তোমরা দেখো যে যদি আমরা ট্রান্সফার করি, এম বিন্দু থেকে এল বিন্দুতে আনি, তাহলে আগে ওই বলটাকে ভ্যানিশ করতে হবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু ঘড়ির কাঁটার দিকে আমাদের ঘূর্ণনটা হবে, কী দিকে, ঘড়ির কাঁটা, কারণ এই বলটা ভ্যানিশ হয়ে যাবে আর আমাদের ঘূর্ণনটা হবে ঘড়ির কাঁটার দিকে। ফলে আমাদের উপাংশটা কী হয়ে যাবে, উপাংশটা হয়ে যাবে নেগেটিভ। সুতরাং কিউ এর উপাংশ, কিউ এর উপাংশ কী হয়ে যাবে বলো তো, কিউ এর উপাংশ হয়ে যাবে নেগেটিভ, মাইনাস কিউ ইন্টু এল এম। এখন দেখো আমাদের আরও আছে যে আর এর উপাংশ বের করতে হবে, ওই জিনিসটা আমরা সাইডে বের করে নিচ্ছি। আমাদের আরটাও তো সরবে, তাই তো। এখন আরটা ছিল কোন বিন্দু, আরটা মাঝামাঝি চিত্রটা দেখাচ্ছি, দেখো আরটা ছিল এদিকে। এখন এটা হচ্ছে কি আর, এখন দেখো আরটা কি ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, সেটা তো আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে। তো ধরলাম যে আমাদের আরটা এইদিকেই সরলো, সে কয় দূরত্বে সরলো, ধরলাম ডি দূরত্বে সরলো। এখন আমরা কি করলাম, এটাকে যদি আমরা সরাইতে হয়, অবশ্যই এটার অপোজিটে একটা বল দিতে হবে। তো ফলে আমাদের এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘূর্ণনটা হবে। তো আমাদের আর এর উপাংশ কী হবে বলো, আর এর উপাংশ, আর এর উপাংশ হবে, সে কতটুকু দূরত্বে সরছে, ডি দূরত্বে, তাহলে আর ডি। আর এটা যদি ঘড়ির কাঁটার বিপরীতের জন্য হবে পজিটিভ। সো এখন আমাদের মেইন সূত্র যে সমাসীন উপাংশ সমান লব্ধি,
তাহলে সমসাময়িক উপাংশ কি? সমসাময়িক উপাংশ সমান লব্ধি বা লব্ধির উপাংশ। তো আমাদের সমসাময়িক উপাংশ হচ্ছে লব্ধি। তো আমরা সমসাময়িক উপাংশ যদি লব্ধি, আমাদের সমসাময়িক উপাংশ কী হবে বলো তো? সমসাময়িক উপাংশ হবে পি ইন্টু এ ল্যাম মাইনাস কিউ ইন্টু এ ল্যাম, আর আমাদের লব্ধি হচ্ছে কি আর ডি, তাইলে পি প্লাস কিউ ইন্টু ডি। তো আমরা যদি এখান থেকে এল এম কমন নেই, এল এম কমন নিলে হয় পি মাইনাস কিউ, এদিকে হবে পি প্লাস কিউ ইন্টু ডি। তো আমাদেরকে বলছে এল এম বরাবর লব্ধির সরণ নির্ণয় করো, তাহলে লব্ধির সরণ হচ্ছে ডি, ডি হচ্ছে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ, আর এল এমটা গুণাকারে থাকবে। আমি তোমাদেরকে প্রমাণ করেই দিলাম, আরও সহজ করে করা যাইতো, আমি তোমাদেরকে প্রমাণ করে দিলাম, কারণ অনেক সময় এখানে পি কিউ দিয়ে দেয়। তোমরা পুরো ম্যাথটা খুব সহজ করেই করে দিলাম, যাতে তোমাদের একসাথে 2-3টা ম্যাথের কাজ হয়ে যায়। তো আমাদের পি হবে কি? পি হলো 16 মাইনাস 12, আর হবে 16 প্লাস 12 ইন্টু এল এম। এটা হবে আমাদের অ্যান্সার। কী হবে বলো? 4/28 LM ইকুয়াল টু LM/7, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা আমাদের ফর্মুলা আর্টে চলে যাব। ফর্মুলা আর্টটা খুবই সহজ, ওইটা খুবই সহজ, এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। ক্লাসটা অনেক বড়, তোমরা মনোযোগ দিয়ে দেখলে তোমাদের সব কিছু অনেক সহজ হয়ে যাবে। এটাও সমান্তরাল বল সংক্রান্ত, কিন্তু এখানে কেন্দ্র নিয়ে আলোচনা করব আমরা। কি কেন্দ্র নিয়ে আলোচনা করব? তো এখানে আমাদেরকে কি দিল? পি কমা কিউ কমা আর বলত্রয় এক্স ওয়াই জেড ত্রিভুজের যথাক্রমে এক্স কমা ওয়াই কমা জেড বিন্দুতে সদিশ সমান্তরালভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি ত্রিভুজটির অন্তকেন্দ্রে ক্রিয়া করে। প্রমাণ করো যে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তোমরা ফার্স্ট অফ অল যদি আমাদের ত্রিভুজটা আঁকি, ত্রিভুজটা হচ্ছে এক্স ওয়াই জেড ত্রিভুজ। তো আমরা এক্স ওয়াই জেড ত্রিভুজটা আঁকি, এক্স ওয়াই জেড ত্রিভুজ আমাদের। তাহলে পি এটা কোথায় ক্রিয়া করে? এক্স ওয়াই জেড বিন্দুতে। তাহলে আমরা এক্স বিন্দুতে হচ্ছে পি বলটা দিলাম, ওয়াই বিন্দুতে আমাদের কিউ বলটা, আর জেড বিন্দুতে আমাদের আর বলটা ক্রিয়া করে। এখন তাদের লব্ধি কোথায় বলছে? অন্তকেন্দ্রে ক্রিয়া করে। অন্তকেন্দ্রে ক্রিয়া করলে আমাদের একটা বাহু থেকে অন্য বাহুর ওপর যে মধ্যমাগুলো যে বিন্দুতে ক্রিয়া করে সেটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। এখন আমরা অন্তকেন্দ্রে দিলাম, অন্তকেন্দ্রে ক্রিয়া করলো, অন্তকেন্দ্রে কোন বলটা ক্রিয়া করবে? সবগুলো লব্ধি হবে কি? পি প্লাস কিউ প্লাস আর। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই বিন্দু ডি বিন্দুতে আমাদের কিউ আর আর বলের লব্ধি কাজ করবে, সেটা হচ্ছে কি? কিউ প্লাস আর বা আর প্লাস কিউ। এখন দেখো, আমাদের ছোটোবেলায় একটা জিনিস পড়ছিলাম নবম দশম শ্রেণীতে, যে ওয়াই কোণের অপোজিট যে বাহুটা সেটা হবে ওয়াই বাহু, জেড কোণের অপোজিট বাহুটা হবে জেড বাহু, ছোটো হাতের এটা হবে এক্স বাহু, এক্সের অপোজিট বাহু হচ্ছে এক্স বাহু। তো এগুলো আমাদের এখানে কাজে লাগবে। আমরা নবম দশম শ্রেণীতে একটা পড়ছিলাম, ওই জিনিসটা আমি তোমাদেরকে একটু নোট আকারে লিখে দেই, যে এই জিনিসটা খুব সুন্দরভাবে কাজে লাগবে, ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। নবম দশম শ্রেণীতে একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের অন্তকেন্দ্র যদি কি হয়, একটা এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের যদি অন্তকেন্দ্র আই হয়, এখানে এ এর বিপরীত বাহু হচ্ছে এ, সি এর বিপরীত বাহু হচ্ছে সি, বি কোণ বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি। তো এখানে অন্তকেন্দ্র যদি আই হয়, আই অন্তকেন্দ্র হলে এটা প্রমাণ করতে দিয়েছিল একটা উপপাদ্য, ওখান থেকে আমরা কাজ করব। নবম দশম শ্রেণীতে ছিল আমাদের, নবম দশম শ্রেণীতে কি ছিল? আই অন্তকেন্দ্র হলে এই যে বিডি বাহু, এই যে বিডি যে মধ্যমার কারণ যে বাহুটা হচ্ছে বিডি বাহুটা কি হবে? বিডি বাহু বাই এই যে পাশে যে সি বাহুটা, ছোট সি বাহু
এইটার অনুপাত এবং সিডি বাহু আর যে পাশের যে বি বাহু ওইটার অনুপাত সমান হবে, কী হবে, সমান হবে। এটা কী হচ্ছে আমাদের নোট, এটা আমাদের ম্যাথটাতে আমরা কাজে লাগাবো। এখন দেখো আমরা আমাদের ত্রিভুজটাতে যদি এটা প্রয়োগ করি, সো আমাদের এখানে কী আছে, কিউ বাই, বা আমরা বলতে পারি ডিওয়াই বাই আমাদের হচ্ছে আমাদের যে জেড সমান সমান ডিজেড বাই ওয়াই হবে। আবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি ডিজেড বাই ডিওয়াই ইকুয়াল ওয়াই বাই জেড, এটা লেখা যায়। তো আমরা এখন আমাদের কিউ আর আর বলের ক্ষেত্রে যদি সমান্তরাল বলের সূত্র প্রয়োগ করি, আমরা লিখতে পারি যে কিউ বাই ডিজেড অপোজিট দূরত্ব আর বাই ডিওয়াই লেখা যায়। তো আমরা ডিওয়াই বাই ডিজেডের মানটা আমরা জানি, বা ডিজেড বাই ডিওয়াই এর মানটা, তো আমরা কী করব, কিউ বাই আর সমান ডিজেড বাই ডিওয়াই। আমরা মানটা যদি বসাই দিই, ডিজেড বাই ডিওয়াই এর মান হচ্ছে ওয়াই বাই জেড। সো আমরা লিখতে পারি যে আমাদের কিউ ইজ টু আর সমান সমান ওয়াই ইজ টু জেড। এখন আমরা যদি বলি অনুরূপভাবে, আমরা একটা জিনিস বলতে পারি যে অনুরূপভাবে কি বলতে পারি বলো? অনুরূপভাবে আমরা বলতে পারি পি বাই কিউ সমান সমান এক্স বাই ওয়াই। সো আমাদের প্রমাণটা চলে আসলো, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান পি ইজ টু কিউ ইজ টু আর। আমরা খুব সহজে ম্যাথটা করে ফেললাম। তোমরা দেখো আমাদেরকে বলছে যে পিকোয়ার বলত্র যদি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোতে ক্রিয়া করে প্রমাণ করতে বলছে, এবং এদের লব্ধিত অন্তকেন্দ্রে ক্রিয়া করে প্রমাণ করতে বলছে, পি ইজ টু কিউ ইজ টু আর, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। তোমরা ফার্স্ট অফ অল আমাদের চিত্রটা আঁকলাম, তারপর আমরা নবম দশম শ্রেণীতে যে অন্তকেন্দ্রের টপিকটা পড়ছিলাম ওই টপিকটা আমি তোমাদেরকে একটু রিক্যাপ করে দিলাম, যে অন্তকেন্দ্র যদি হয় আমাদের বিডি বাই সি এবং সিডি বাই বি এর অনুপাতটা কী হবে, সমান হবে। তো ওইটা আমরা এখানে প্রয়োগ করলাম। তারপর আমরা সমান্তরাল বলের সূত্র কী করলাম, সমান্তরাল বলের সূত্র প্রয়োগ করলাম এখানে। তারপর আমরা ম্যাথটা করে ফেললাম। সমান্তরাল বলের সূত্র প্রয়োগ করার পরে আমাদের এখান থেকে অন্তকেন্দ্রের টপিকটা থেকে মানগুলো বসালাম, আমাদের কিউ ইজ টু আর আসলো, ওয়াই ইজ টু জেড, এবং অনুরূপভাবে আমরা লিখে দিলাম আমাদের এখান থেকে পি ইজ টু কিউ সমান এক্স ইজ টু ওয়াই লেখা যায়, পি ইজ টু কিউ সমান এক্স ইজ টু ওয়াই লেখা যাবে। এটা করলাম, ফলে আমাদের ম্যাথটা হয়ে গেল। খুব সহজে আমরা আমাদের স্থিতিবিদ্যা অধ্যায়টা করে ফেললাম। তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। একটা জিনিস আমি বলে রাখি যে তোমাদের যখন পরীক্ষা চলে আসবে তোমাদেরকে কী করতে হবে, একটা সূত্র আছে যেটা হচ্ছে 80/20 প্রিন্সিপাল। এটা আমি সবসময় আমার লাইফে প্রয়োগ করছি, এটা হচ্ছে 80/20 প্রিন্সিপাল। এখন এটা আমি ক্লাসটা করতেছি, এখন হচ্ছে কয়েকদিন পরে HSC 2025 ব্যাচের পরীক্ষা। ওরা যদি এটা ফলো করে ওদের জন্য অনেক ভালো হবে। লাস্ট টাইমে তো আসলে তুমি সব কিছু পড়ে শেষ দিতে পারবে না, এই জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে কোশ্চেন ব্যাংক ধরে ধরে পড়তে হবে। আমি তোমাদেরকে যে ম্যাথগুলো করেছি সেগুলো অনেকবার আসছে, সবচেয়ে কোশ্চেন ব্যাংকে আসা ভালো ম্যাথগুলোকে আমি একটা ফর্মুলাতে নিয়ে আসছি, তারপর তোমাদেরকে দেখাই দিলাম। তোমাকে কী করতে হবে, লাস্ট মুহূর্তে তোমাকে 20% হার্ডওয়ার্ক করতে হবে। কী করতে হবে, 20% হার্ডওয়ার্ক করবা তুমি, আর তোমাকে কী করতে হবে, 80% সফলতা নিতে হবে। তোমার দরকার হচ্ছে কি 80%। এখন তোমার একটা অধ্যায়ে তো অনেকগুলো ম্যাথ আছে, তাই না? সবগুলো তো করার তোমার দরকার নেই পরীক্ষার আগে। তুমি 20% হার্ডওয়ার্ক করবা, যেগুলো সবচেয়ে বেশি বার আসছে, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমার রেজাল্ট কত হবে 80%। তুমি এটা প্রয়োগ করো। আমি আমার লাইফে অনেকবার প্রয়োগ করছি, আমি অনেক সফল হয়েছি। তো আমাদের কী করতে হবে, 80% হার্ডওয়ার্ক করে 20% হার্ডওয়ার্ক করে 80% সফলতাটা বের করতে হবে। এই জন্য কী করতে হবে, আমাদেরকে কোশ্চেন ব্যাংক অনুযায়ী পড়তে হবে। কোশ্চেন ব্যাংক অনুযায়ী পড়লেই তুমি সফলতা করতে পারবে আর কি। কোশ্চেন ব্যাংক অনুযায়ী তোমাকে পড়তে হবে। কী করতে হবে, কোশ্চেন ব্যাংক অনুযায়ী পড়বা। কী পড়বা, কোশ্চেন ব্যাংক অনুযায়ী। কোশ্চেন ব্যাংকে যে টপিকগুলো আসছে ওগুলো ভালো মতো পড়বা,
দেখবে তুমি ভালো করবো অনেক। এখন একটা বই সব কিছু পড়ার দরকার নাই। তাহলে এই জিনিসটা তোমার জন্য একটু মেসেজ, তোমরা 80-20 প্রিন্সিপালটা প্রয়োগ করতে পারো তোমাদের লাইফে। তোমরা 20% হার্ডওয়ার্ক করবে, 80% সফলতা পাবে। কীভাবে? কোশ্চেন ব্যাংক অনুযায়ী পড়বে। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো করবে ইনশাল্লাহ।